Assalamu alaikum dear HSC students. Welcome to Sanis Pathshala. আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ইউজিং স্পেশাল ফ্রেজেস অর ওয়ার্ডস এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং সেই সাথে সাথে বন্ধুদের ভিতরে শেয়ার করবা। তোমাদেরকে 10টা গ্যাপ ফুলফিল করার জন্য যে ওয়ার্ডস বা ফ্রেজগুলো জানা থাকার দরকার সেই ওয়ার্ড বা ফ্রেজগুলোর সংখ্যা খুব বেশি না, মাত্র 15টা ওয়ার্ড যদি তোমরা শিখে ফেলতে পারো তাহলে এই গ্যাপটা ভালোভাবে পূরণ করতে পারবা। তো আমরা আজকে ইনশাআল্লাহ 15টা ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে জানবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা ফ্রেজের একটা শর্টকাট টেকনিক শিখবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। দেখো এখানে 1 নম্বরে যে ফ্রেজটা লেখা হয়েছে সেটা হলো ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন, যেটার অর্থ জন্মেছিল। কোনো ব্যক্তি কোন স্থানে বা কোন তারিখে জন্মগ্রহণ করেছিল সেটি বর্ণনা করতে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন ব্যবহার করা হয়। এটার জন্য যে শর্টকাটটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। গ্যাপের পরে একটি স্থানের নাম বা একটি তারিখ কিংবা একটা সাল থাকবে, অর্থাৎ তোমরা গ্যাপের পরে যদি একটা স্থানের নাম কিংবা একটা তারিখ দেখতে পাও কিংবা একটা সাল দেখতে পাও তাহলে ওই গ্যাপে ওয়াজ বর্ন কিংবা ওয়ার বর্ন বসিয়ে দিবা। এক্সাম্পলটা খেয়াল করো, বলতেছে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। দেখো এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপের পরে একটা সাল আছে, সুতরাং গ্যাপে ওয়াজ বর্ন কিংবা ওয়ার বর্ন বসাতে হবে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, ক্লুতে বি বর্ন থাকতে পারে, অর্থাৎ তোমাদের শূন্যস্থানের উপরে যে বক্সটা দেওয়া থাকবে সেই বক্সের ভিতরে বি বর্ন শব্দটার উল্লেখ থাকতে পারে, সেখান থেকে তোমরা ওয়াজ বর্ন কিংবা ওয়ার বর্ন লিখবা। আমরা পরবর্তী ফ্রেজে চলে যাই। 2 নম্বরটা বলতেছে হ্যাভ টু বা হ্যাজ টু। এটার অর্থ করতে হবে এবং জোরালো অর্থ প্রকাশ করে। হ্যাভ টু হ্যাজ টু একটি মোডাল, তাই এরপরে একটি ভার্বের বেস ফর্ম থাকে। যে স্থানে অর্থ পরিপূর্ণ করার জন্য মাস্ট বসানো যায় সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসানো যায়। অর্থাৎ আমরা মাস্ট দিয়ে যে বাক্যগুলো তৈরি করতে পারি সেই বাক্যগুলোই হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে লেখা যেতে পারে। এক্সাম্পলটা খেয়াল করো, হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট। তাকে সর্বপ্রথম কাজটা শেষ করতে হবে, অর্থাৎ এখানে একটু জোর দিয়ে বোঝানো হয় যে তাকে কাজটা শেষ করতেই হবে। আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে বলতেছে উড রেদার, যেটার অর্থ হলো বরং। উড রেদার একটি মডাল, এর আগে আমরা দেখে আসছি হ্যাভ টু বা হ্যাজ টু একটা মডাল, এখানে উড রেদার যেটা এটাও একটা মডাল, তাই এরপরে একটি ভার্বের বেস ফর্ম থাকে। তবে সাধারণত কোনো একটি কাজ অন্যটির থেকে বেশি পছন্দনীয় বোঝাতে উড রেদার ব্যবহৃত হয় এবং দুটি ক্রিয়ার মাঝে বা দুটি ভার্বের মাঝে অবশ্যই দেন থাকবে। এখানে এটার যে শর্টকাট টেকনিক সেটা একটু দেখি। বলতেছে গ্যাপের পরবর্তী অংশে একটি দেন থাকবে। তো কথাটার অর্থ হলো তোমরা গ্যাপের পরবর্তী অংশে যদি একটা দেন পেয়ে যাও তাহলে ওই গ্যাপে উড রেদার বসাবা। আমরা এক্সাম্পলটা খেয়াল করি একটু। এক্সাম্পলে বলতেছে আই উড রেদার স্টার্ভ দেন বেগ। অর্থ হলো আমি ভিক্ষা করার চাইতেও বরং না খেয়ে থাকবো, বা আমি ভিক্ষা করার চাইতেও বরং না খেয়ে থাকাটাকেই বেশি প্রাধান্য দিই। এখানে বেগ যে ভিক্ষা করা এই ভাবটার থেকে না খেয়ে থাকা স্টার্ভ এটা তার কাছে বেশি পছন্দনীয়। আমরা পরবর্তী অংশে চলে যাই। 4 নম্বরটা বলতেছে হ্যাড বেটার, যেটার অর্থ হলো বরং এবং এটার অর্থ উচিত অর্থে হয়। এর আগে আমরা দেখে আসছি উড রেদার, এটার অর্থ বরং, তবে সেটা ছিল হলো যে একটা কাজের থেকে আরেকটা কাজ বেশি গুরুত্বপূর্ণ বা বেশি পছন্দনীয় এটা বোঝাতে হয়। এবং এখানে দেখো হ্যাড বেটার যেটা এটার অর্থ বরং এবং এটার অর্থ হয় উচিত অর্থে। আমরা একটু ভিতরে পড়ি, বলতেছে হ্যাড বেটার একটি মোডাল, তাই এরপরে একটি ভার্বের বেস ফর্ম থাকে। যে স্থানে অর্থ পরিপূর্ণ করার জন্য শুড বসানো যায় সেখানে হ্যাড বেটার বসানো যায়। হ্যাড বেটার সাধারণত পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। এক্সাম্পলটা বলতেছে ইওর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড। প্রথম অংশের অর্থ হলো তোমার পরীক্ষাটা খুবই সন্নিকটে, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তুমি বরং মন দিয়ে অর্থাৎ ভালোভাবে পড়ালেখা করো। অর্থাৎ এখানে খেয়াল করো একটু, আমি যদি হ্যাড বেটারের এখানে শুড ইউজ করি তাহলে অর্থটা কেমন হয়, ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোর পড়ালেখা করা উচিত। এখানে অর্থটাও কিন্তু একই থাকতেছে। 5 নম্বরটা খেয়াল করো, 5 নম্বরটা বলতেছে লেট অ্যালোন, যেটার অর্থ হলো তার উপরে আবার। তো লেট অ্যালোন কথাটা আমার খুব পছন্দের একটা কথা, কারণ আমরা খুব বাংলায় যখন কথা বলি তখন খুব
সচরাচর এটা ব্যবহার করে থাকি। আমরা একটু শর্টকাট টেকনিকটা করি। বলতেছে অপেক্ষাকৃত ছোট বিষয় বা বস্তু থাকবে প্লাস লেট অ্যালোন থাকবে, তারপরে প্লাস অপেক্ষাকৃত বড় বিষয় বা বস্তু থাকবে। আমরা একটু এক্সাম্পলটা পড়লেই এটার অর্থটা বুঝতে পারবো। খেয়াল করো, বলতেছে আই ক্যান্ট সিং লেট অ্যালোন ড্যান্স। অর্থ হলো আমি গান গাইতেই পারি না, তার উপর আবার নাচা। অর্থাৎ আমি গান গাইতেই পারি না, তার উপরে যদি আমাকে নাচতে বলা হয় আমি তো পারবোই না, ব্যাপারটা এরকম। এখানে সিং ব্যাপারটা হলো অপেক্ষাকৃত ছোট বস্তু বা ছোট বিষয়, এবং ড্যান্স এটা হলো অপেক্ষাকৃত আর একটু বড় বিষয়। পরের এক্সাম্পলটা খেয়াল করো, বলতেছে হি ক্যান্ট সাপোর্ট হিমসেলফ লেট অ্যালোন হিজ ফ্যামিলি। অর্থ হলো সে তার নিজেরই ব্যয়ভার বহন করতে পারে না, তার উপর আবার তার পরিবারের। এখানে নিজের ব্যয়ভার বহন করাটা অপেক্ষাকৃত ছোট বিষয়বস্তু এবং তার পরিবারের ব্যয়ভার বহন করাটা অপেক্ষাকৃত একটু বড় বিষয়বস্তু। মাঝখানে লেট অ্যালোন ব্যবহার করা হয়। আমরা 6 নম্বর ফ্রেজটায় চলে যাই। 6 নম্বরে বলতেছে হোয়াট ইফ। এটার অর্থ হলো কি হবে যদি। বলতেছে কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং সেটা নিয়ে প্রশ্ন করতে হোয়াট ইফের ব্যবহার করা হয়। অর্থাৎ আমি একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন আছি এবং সেটা নিয়ে যদি প্রশ্ন করি যে যদি এমন হয় তাহলে কেমন হবে, তাহলে কি হবে, এরকম একটা প্রশ্ন করার জন্য হোয়াট ইফ ব্যবহার করা হয়। শর্টকাটটা একটু খেয়াল করি। গ্যাপটি বাক্যের শুরুতে থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। অর্থাৎ গ্যাপটা যদি সেন্টেন্সের শুরুতে হয় এবং শেষে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন হয়, তাহলে সেক্ষেত্রে সেই গ্যাপে হোয়াট ইফ ব্যবহার করা যেতে পারে। তবে অর্থের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এরকম শর্টকাট আরও একটাতে আছে, পরবর্তী অংশে পাবো আমরা। তো অর্থের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। অর্থটা হবে এরকম যে কি হবে যদি। আমি একটু এক্সাম্পলটা পড়ি। বলতেছে আই অ্যাম ওরিড অ্যাবাউট মাই এক্সাম, হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সাম। প্রথম অংশের অর্থ হলো আমি আমার পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন, কি হবে যদি আমি পরীক্ষায় ফেল করি। আচ্ছা, আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরটা বলতেছে দেখো হোয়াটস ড্যাশ লাইক। মাঝখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে একটা ড্যাশ আছে, অর্থাৎ ওখানে অন্য কিছু থাকবে। আমরা একটু পড়ি। এটার অর্থ হলো কেমন। আচ্ছা, বলছে কোনো কিছু কেমন তা জিজ্ঞাসা করতে হোয়াটস ড্যাশ লাইক ব্যবহৃত হয়। এটার শর্টকাটটা কি? এটার শর্টকাটটা হলো গ্যাপ দিয়ে বাক্যটা শুরু হবে, অর্থাৎ বাক্যটার শুরুতেই গ্যাপ থাকবে এবং বাক্যে দুটি গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এখানে 3টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এর আগেরটা ছিল হোয়াট ইফ, যেখানে একটা গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এটাতেও বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে, তবে এই বাক্যে 2টা শূন্যস্থান থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আমরা এক্সাম্পলটা খেয়াল করি। হোয়াটস দি মুভি লাইক। কথাটার অর্থ হলো মুভিটা কেমন ছিল বা মুভিটা কেমন। আমরা পরবর্তী অংশে চলে যাই। 8 নম্বর বলতেছে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। দেখতে কেমন, এটার অর্থ হলো দেখতে কেমন। এর আগেরটা ছিল শুধু কেমন, আর এটার অর্থ হবে দেখতে কেমন। অর্থাৎ বলতেছে কোনো কিছু দেখতে কেমন সেটা জিজ্ঞাসা করতে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক ব্যবহৃত হয়। শর্টকাটটা কি? গ্যাপ দিয়ে বাক্য শুরু হবে, বাক্যে 2টি গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এর আগে যেটা ছিল হোয়াটস ড্যাশ লাইক, সেখানেও 2টা শূন্যস্থান ছিল, সেখানেও বাক্যটা শুরুতে গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তবে বুঝবা কিভাবে? এটা হলো অর্থের দিক থেকে একটু খেয়াল করবা। আগেরটা ছিল কোনো একটা কিছু কেমন, শুধুমাত্র সেই বিষয়ে প্রশ্ন করা হয়। আর হোয়াট ডাজ লুক লাইক, এটার ক্ষেত্রে কোনো একটা কিছু দেখতে কেমন এ বিষয়ে প্রশ্ন করা হয়। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক। অর্থাৎ ফিল্মের হিরো দেখতে কেমন এ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরটা বলতেছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অর্থ হলো ঘটার সাথে সাথে। একটি কাজ ঘটার সাথে সাথে আরেকটি কাজ ঘটে, এরূপ অর্থ প্রকাশের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। এটার জন্য শর্টকাটটা সেটা একটু দেখে নাও। বাক্যে 2টি ক্লজ থাকবে, অর্থাৎ এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে 2টা ক্লজ থাকবে এবং 2টা ক্লজেই সমজাতীয় টেন্স থাকবে। অর্থাৎ একটা ক্লজ প্রেজেন্ট টেন্স হলে আরেকটা ক্লজ প্রেজেন্ট টেন্স হবে, একটা ক্লজ পাস্ট টেন্স হলে আরেকটা ক্লজ পাস্ট টেন্স হবে, এরকম। এছাড়া গ্যাপের পরে পসিবল থাকতে পারে, পসিবল শব্দটা থাকতে পারে গ্যাপের পরে, সেক্ষেত্রে তোমরা ওই গ্যাপে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিতে পারো। আমরা এক্সাম্পল 2টা খেয়াল করি একটু। বলতেছে অ্যাজ সুন অ্যাজ আই ওক আপ, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আই নোটিসড এ বিউটিফুল সাইট, আমি খুব সুন্দর একটা দৃশ্য নোটিস করলাম।
পরের এক্সাম্পলটা বলতেছে হি শুড রিচ হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখো এখানে গ্যাপের পরে একটা পসিবল শব্দটা আছে, সুতরাং আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ বসাতে পারি। আমরা 10 নম্বরের ফ্রেজে চলে যাই। 10 নম্বরটা বলতেছে লেস্ট, এটার অর্থ হলো না হলে। আমরা পড়ি একটু, বলতেছে কোনো একটি কাজ না ঘটলে তার ফলাফল কি হবে সেটি বর্ণনা করতে লেস্ট ব্যবহৃত হয়। শর্টকাটটা খেয়াল করি, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ার্ড থাকবে। ভার্ব ওয়ার্ড বলতে ভার্ব জিরো অর্থাৎ বেস ফর্ম থাকবে বলা হচ্ছে। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি, বলতেছে শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়ালেখা করে। লেস্ট না হলে জিপিএ 5 শুড বি মিসড, জিপিএ 5 মিস হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো প্রথম অংশটা ছিল একটা কাজ যদি সে না করে তাহলে তার ফলাফলটা দ্বিতীয় অংশে পাবো। আমাদের এখানে যে বর্ণনাটা দেওয়া ছিল যে কোনো একটা কাজ না ঘটলে সেটার ফলাফল কী হবে সেটি বর্ণনা করতে লেস্ট ব্যবহৃত হয়। এখানে দেখো সে যদি কঠোর পড়ালেখা না করে তাহলে কী ঘটবে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে। এবং দেখো গ্যাপের পরে জিপিএ 5 এটা ছিল সাবজেক্ট, তারপরে শুড আমাদের যে শর্টকাটের ভিতরে ছিল শুড, এবং ভার্ব ওয়ার্ড অর্থাৎ বি দেখো এখানে ভার্বের বেস ফর্ম আছে। সুতরাং এই বাক্যে আমরা গ্যাপে লেস্ট বসাতে পারি। আমরা 10 নম্বরের পরে 11 নম্বরে চলে যাই। 11 নম্বরটা দেখি একটু, বলতেছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটার অর্থ হলো যেন। কোনো কিছু যখন সত্য নয় তা জেনেও বর্ণনা করা হয় তখন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার করা হয়। শর্টকাটটা কি বলতেছে দেখি একটু, শর্টকাট বলতেছে পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে গ্যাপের পরে সাধারণত সাবজেক্ট প্লাস ওয়ার থাকবে, আর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে গ্যাপের পরে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 পাবো। সেই গ্যাপে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো, অর্থাৎ যেই গ্যাপের পরে আমরা দেখব সাবজেক্ট প্লাস ওয়ার আছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটা খেয়াল করবা সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে বাক্যের ভিতরে তাহলে অবশ্যই ওই বাক্যে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিতে পারো। এক্সাম্পলটা খেয়াল করো, বলতেছে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। এখানে দেখো সাবজেক্ট গ্যাপের পরে হি আছে সাবজেক্ট এবং ওয়ার আছে তারপরে, সুতরাং এখানে অ্যাজ ইফ বসাতে পারো। অর্থটা হয়েছে হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার ম্যাড, সে পাগল। পরের এক্সাম্পলটা খেয়াল করি, হি ফেইন্ড, সে ভান করে অ্যাজ দো যেন হি হ্যাড নোন এভরিথিং, সে সব জানে। এখানে খেয়াল করো আমাদের গ্যাপের আগে ফেইন্ড পাস্টে ছিল, সুতরাং গ্যাপের পরে যে হয়েছে হি হ্যাড নোন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, মাঝখানে অ্যাজ দো বসাতে পারো। আমরা 12 নম্বরটায় চলে যাই। 12 নম্বরে বলতেছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এটার অর্থ হলো যাতে। শর্টকাট টেকনিকটা কি বলতেছে, দুটি ক্লজ থাকবে, অর্থাৎ বাক্যে দুইটা ক্লজ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ার্ড থাকবে। ভার্ব ওয়ার্ড বলতে আমি এর আগেও বলছি ভার্বের বেস ফর্ম। এক্সাম্পলটা খেয়াল করি, বলতেছে হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার দ্যাট হি কুড সাকসিড। দেখো গ্যাপের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ার্ড ছিল, সাকসিড এখানে ভার্ব ওয়ার্ড, সুতরাং আমরা এই গ্যাপে ইন অর্ডার দ্যাট বসাতে পারি। অর্থটা খেয়াল করি একটু, অর্থটা বলতেছে হার্ড, সে অনেক পড়ালেখা করে, ইন অর্ডার দ্যাট হি কুড সাকসিড, যাতে সে সফল হতে পারে। এখানে এই ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখবা, এখানে দুইটা ওয়ার্ডই সেম, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট দুইটাই সেম। এই বক্সের ভিতরে যদি সো দ্যাট থাকে আমরা সো দ্যাট দিব, বক্সের ভিতরে যদি ইন অর্ডার দ্যাট থাকে আমরা ইন অর্ডার দ্যাট দিব। আমরা 13 নম্বরটায় চলে আসি। 13 নম্বরটায় বলতেছে নো সোনার হ্যাড, যার অর্থ হলো ঘটতে না ঘটতেই। অর্থাৎ কোনো একটা কাজ ঘটতে না ঘটতে আরেকটি কাজ ঘটে এরূপ বোঝাতে নো সোনার হ্যাড ব্যবহৃত হয়। এটার শর্টকাটটা খেয়াল করে একটু, শর্টকাট বলতেছে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকবে এবং বাক্যে একটি দেন থাকবে। তোমরা বাক্যের ভিতরে যদি দেন পেয়ে যাও তাহলে এর আগে একবার দেখছিলাম আমরা উড রেদার হয়, তো এটার ভিতরে আর ওটার ভিতরে তফাৎ আছে অনেক, কারণ এটার অর্থ হবে ঘটতে না ঘটতেই, এবং এখানে যে দেনটা থাকবে সেই দেনের পরে দেনের আগে সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকবে, তাহলে তোমরা এখানে নো সোনার হ্যাড বসাতে পারবা। আমরা এক্সাম্পলটা খেয়াল করি, এক্সাম্পলটা বলতেছে নো সোনার হ্যাড হি স্টার্টেড দেন ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ সে যাত্রা শুরু করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা 14 নম্বরটায় চলে যাই। 14 নম্বরে এটা খুবই কমন একটা জিনিস এবং এটা অন্তত সব কয়টা বোর্ডেই পাবা, সুতরাং এটা খুব ভালোভাবে শিখে নাও। এটা হলো দেয়ার, কোথাও কিছু আছে বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়। সাধারণত দেয়ার বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। শর্টকাটটা কি, গ্যাপ দিয়ে বাক্যটা শুরু হবে। এক্সাম্পলটা খেয়াল করে একটু, বলতেছে দেয়ার আর টাইগার্স ইন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে বাঘ আছে এটা বোঝাতে এইভাবে লেখা হয় বাক্যটা। আমরা পরেরটায় চলে যাই। 15 নম্বর,
বলতেছে উড ইউ মাইন্ড, এটার অর্থ হলো তুমি কিছু মনে করবে। আচ্ছা, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার জন্য উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়, অর্থাৎ এই ফ্রেজটা দিয়ে আমরা কাউকে কোনো কিছু প্রস্তাব দিই, এই জন্যই আমরা যে ইংলিশে ফ্রেজটা ব্যবহার করি সেটা হলো উড ইউ মাইন্ড। এটা শর্টকাটটা কি, গ্যাপ প্লাস ভার্ব ফোর দিয়ে বাক্য শুরু হয়। এর আগেও আমরা অনেকগুলো দেখছি গ্যাপ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তবে এটা একটু ব্যতিক্রম। এখানে গ্যাপ দিয়ে শুরু হবে, তবে গ্যাপের পরে একটা ভার্ব ফোর থাকবে এবং শেষে যে জিজ্ঞাসা চিহ্ন পাবা। দেখো এখানে এক্সাম্পলটা বলতেছে উড ইউ মাইন্ড টেকিং টি। এটার অর্থ হয় যে তুমি কি চা পান করবে, বা অর্থ এরকম হয় যে প্রস্তাব দিয়ে যে চলো চা পান করি, কথাটার অর্থ এরকম হয়। তো এখানে দেখো উড ইউ মাইন্ড, এখানে গ্যাপটা ছিল এবং টেকিং ভার্ব ফোর ছিল। সুতরাং তোমরা যদি বাক্যের ভিতরে প্রথমেই গ্যাপ পেয়ে যাও এবং পরে একটা ভার্ব ফোর পাও এবং অতঃপর শেষে যে জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে অবশ্যই ওখানে উড ইউ মাইন্ড বসাতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 15টা ওয়ার্ড তোমরা খুব ভালোভাবে যদি শিখে ফেলতে পারো, ইনশাল্লাহ তোমরা 3 নাম্বার যে গ্যাপ ফিলিংটা আসে সেখানে অনেক ভালোভাবে পূরণ করতে পারবা সবগুলা। এবং এই যে 15টা ওয়ার্ড আমি লিখছি, এই 15টা ওয়ার্ড তোমাদের বোর্ড কোশ্চেন ঘেটে লিখছি, এবং বোর্ড কোশ্চেন তোমরা যদি ঘাটাঘাটি করো তাহলে দেখবা ঘুরে ফিরে এই 15টা ওয়ার্ড বারবার আসতেছে। তো আশা করি তোমরা অনেক উপকৃত হবা ভিডিওটি দেখে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।